আচ্ছা, আজকে আমরা আমাদের থার্ড সেমে যে সলিউশন যে চ্যাপ্টারটা আছে বা দ্রবণ যে বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো দেখ, এখানে একদম বেশি কথা না বলে ডাইরেক্ট আমরা কোশ্চেন অ্যান্সারে চলে আসি। প্রথমেই দেখ, প্রথম প্রশ্ন আমাদেরকে কি দিয়েছে। এখানে দেখ, প্রথম প্রশ্ন আমাকে কি দিয়েছে। প্রথম প্রশ্ন আমাকে দিয়েছে, একটু বড় করে নিই। প্রথম প্রশ্ন আমাকে দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং অ্যাকোয়াস সলিউশন উইল এক্সিবিট হাইয়েস্ট বয়লিং পয়েন্ট। মানে কি, এটার মানে হচ্ছে এই যে দ্রবণগুলো দেখছি, সে নিচে যে দ্রবণগুলো দেওয়া আছে, এই দ্রবণগুলোর মধ্যে কোনটা ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট দেখাবে, অর্থাৎ কোনটা সর্বোচ্চ বয়লিং পয়েন্ট দেখাবে। এখন দেখ, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বলে একটা জিনিস আমরা পড়েছি, যেটাকে বাংলায় বলে স্ফুটনাঙ্কের উন্নয়ন। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। এটার মান কি রে? এটার মানে, এটা মানে কি? এটা মানে হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি কলিগেটিভ প্রপার্টি, এটা আমরা জানি, একটি কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি মানে কি? সংখ্যাগত ধর্ম। ঠিক আছে? কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম, যেটা দ্রবণে উপস্থিত দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে। তার মানে একটা জিনিস ক্লিয়ার, যে এখানে যত বেশি সলিউট হবে, যত বেশি সংখ্যক সলিউট থাকবে, তার কলিগেটিভ প্রপার্টি অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়নের মান এখানে তত বেশি হবে, অর্থাৎ স্ফুটনাঙ্ক তত বেশি হবে। একটা কথা, যে স্ফুটনাঙ্ক যত বাড়বে, মানে স্ফুটনাঙ্কের উন্নয়নটা যত হবে, স্ফুটনাঙ্কের উন্নয়ন যত বাড়বে, তার স্ফুটনাঙ্ক বেশি। এখন প্রশ্ন হচ্ছে, তোকে তো অনেকগুলো সলিউশন দিয়ে দিয়েছে, তাহলে এর মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি তুই কি করে বুঝবি কার স্ফুটনাঙ্ক বেশি? তাহলে তার নিয়ম হচ্ছে যে এদের ক্ষেত্রে আই বার করে নিবি, ভ্যান্টা ফ্যাক্টর, আর তার সাথে এম গুণ করবি। হ্যাঁ, তাহলে আই ইন্টু এম এর ভ্যালু যত বাড়বে, বয়লিং পয়েন্টের এলিভেশন বাড়বে, মানে স্ফুটনাঙ্কের উন্নয়নটা তত বাড়বে, এলিভেশন অফ বয়লিং পয়েন্টটা বাড়বে, স্ফুটনাঙ্কের উন্নয়ন বাড়বে, স্ফুটনাঙ্কের উন্নয়ন, সরি, স্ফুটনাঙ্কের উন্নয়নটা বেড়ে যাবে, পূর্ণাঙ্কের উন্নয়নটা বাড়বে। তার মানে বয়লিং পয়েন্ট কি হবে রে? বয়লিং পয়েন্টও বাড়বে, বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক বাংলায় সেটা বাড়বে। তাহলে দেখ কি করতে হবে, তাহলে দেখ এখানে আই ইন্টু এম করতে হবে। তো সর্বপ্রথম এই অপশন আমাকে কি দিয়েছে? এই অপশন আমাকে দিয়েছে Na2SO4, কি দিয়েছে? Na2SO4। তাহলে এটাকে যদি আমি ভাঙি, তাহলে কি হবে? 2Na প্লাস প্লাস হচ্ছে SO4 2 মাইনাস হবে, তাই তো? SO4 2 মাইনাস হবে। তাহলে এর আয়ের মান কত এলো? আমার আয়ের মান এসে গেল এর হচ্ছে 3। ঠিক আছে, এবার এর এম এর মান কত? এখানে মোলারিটি বলে দিয়েছে 0.01 মোলার। তাহলে আমি কি করব? অতএব আই ইন্টু এম, এই অপশনের জন্য আসছে 3 ইন্টু 0.01 সমান 0.03, সেটা হয়ে গেল আই ইন্টু এম এর মান। এটা 0.03 এলো। বি অপশনটা ডাইরেক্ট করে নিই। এটা দেখ লেখা আছে, এটা C6H12O6, তার মানে এটা ভাঙবে না, তাহলে এর আয়ের মান 1। যারাই তড়িৎ অবিশ্লেষ্য হবে, মানে যারা এরকম ভাঙবে না, তাদের আয়ের মান 1 হবে। আমি কয়েকটা লিখে দিচ্ছি এখানে। আয়ের মান 1 কার কার হবে বলতো? গ্লুকোজ হবে, মানে C6H12O6 গ্লুকোজের হবে। হ্যাঁ, চিনির হবে C12H22O11, এটা হবে। আচ্ছা, ফ্রুক্টোজ হবে, ফ্রুক্টোজের সংকেত গ্লুকোজের সংকেত একই, C6H12O6। হ্যাঁ, এটা। বা ইউরিয়া বল, ইউরিয়া, ইউরিয়া হচ্ছে ফর্মুলা কি হয়? CONH2 তার হোল 2, এটা হচ্ছে ইউরিয়া। তাহলে এদের সবারই কি হবে বলতো? আয়ের মান, এদের সবারই আয়ের মানটা 1 হবে, মানে যখনই তড়িৎ অবিশ্লেষ্য দেখবি তখনই আয়ের মান 1 বসিয়ে দিবি। বোঝা গেছে? তাহলে গ্লুকোজেরও আয়ের মান 1। তাহলে দ্বিতীয় অপশনটার জন্য আই ইন্টু এম, এম এর মান কত? আই ইন্টু এম এর মান 1 ইন্টু এম আসছে আমার 0.015, তার মানে এখানে কত এলো? 0.015, এটা এলো আই ইন্টু এম এর মান। সি অপশনের ক্ষেত্রে চলে আসবো, ইউরিয়া, ইউরিয়ার তো আয়ের মান 1 হয়, তাহলে আই ইন্টু এম, সি অপশনের জন্য কত আসবে? ইউরিয়ার 1 ইন্টু 0.01 করে নিবি, তাহলে এখান থেকে আসছে 0.01। আর ডি অপশনে আসছে KNO3, KNO3 ক্ষেত্রে আয়ন মানটা তো আয়নে বিয়োজিত হয় জানিস, KNO3,
তাহলে KNO3 যদি ভাঙি, KNO3 কে আগে ভেঙে নে, KNO3 টাকে ভাঙলে কি তৈরি হবে বল, K প্লাস প্লাস NO3 মাইনাস, K প্লাস প্লাস হচ্ছে NO3 মাইনাস, তাহলে এর ক্ষেত্রে টোটাল I এর মান কত আসছে, I এর মান আসছে 2, I সমান 2। অতএব হচ্ছে I ইন্টু এম, যদি আমি বলি I ইন্টু এম, তাহলে এর মান কত আসবে, I এর মান আসছে 2 আর এম এর মান 0.01, তার মানে এটা আসছে 0.02 এত আসছে। তার মানে কোনটা সবথেকে বেশি আসছে, এ। তাহলে আনসার কোনটা হবে, এ। সবসময় মনে রাখবি যে পূর্ণাঙ্কের উন্নয়ন যা হবে। এবার এই চারটিকে যদি হিমাঙ্কের অবনমনের অর্ডারে সাজাতে বলতো তাহলে কি করতাম, ধর এই চারটিকে আমাকে বললো হিমাঙ্কের অবনমনে সাজাতে, তাহলে তখন মনে রাখবি হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে উল্টো কিন্তু, হ্যাঁ, মনে রাখবি I ইন্টু এম হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে, আমি এখানে লিখে দিচ্ছি হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে, হিমাঙ্কের ক্ষেত্রে লিখে দিই, হিমাঙ্কের ক্ষেত্রে, অবনমনের নয়, হিমাঙ্কের ক্ষেত্রে। হিমাঙ্কের ক্ষেত্রে কি হবে, যত তোর I ইন্টু এম এর মান যত বাড়বে হিমাঙ্কের অবনমন বাড়বে, হিমাঙ্কের অবনমনটা বাড়বে কিন্তু, হিমাঙ্কের অবনমন বাড়বে। তাহলে হিমাঙ্কের অবনমন বাড়লে হিমাঙ্কটা কিন্তু কমে যাবে, এটা মাথায় রাখবি। এটা উল্টো দেখ, এখানে বয়লিং পয়েন্ট IM বেড়েছে, স্ফুটনাঙ্ক বেড়েছে, বয়লিং পয়েন্ট বেড়েছে, বয়লিং পয়েন্ট মানে হচ্ছে স্ফুটনাঙ্কটা বেড়েছে। এখানে কিন্তু ওরকম না, এখানে কিন্তু তোর I ইন্টু এম এর মান বাড়লে হিমাঙ্কের অবনমনটা বাড়বে, হিমাঙ্কটা কিন্তু কমে যাবে, এটা কিন্তু খেয়াল রাখবি, হিমাঙ্ক কমে যাবে। ঠিক আছে, পরেরটা চলে। পরেরটা কি বলছে দেখ, পরেরটা বলছে, আর এটা একটু বড় করে নিই আমি, এর আগেরটা একবারটি দাঁড়াতে, এর আগের পেজটা বোধহয় এখানে তোরা দেখতে পাসনি। এখানে আমার হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে মানে এটা হবে, মানে এই জিনিসটা আমি একটু আরেকবার মার্ক করে দেবো, I ইন্টু এম, এটা নয়, এটা হচ্ছে তোর হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে হবে, হ্যাঁ, হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে, হিমাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে। পূর্ণাঙ্কের ক্ষেত্রে একটা অন্যরকম গল্প, আবার হিমাঙ্কের ক্ষেত্রে একটা অন্যরকম গল্প আসছে প্রত্যেক ক্ষেত্রে। চলো এটা চলে, কোশ্চেনটা চলে। এটা কি বলছে, এটা বলছে তোকে দুটো ম্যাচ করতে হবে, এখানে একটা লিস্ট 1 আছে, এটা লিস্ট 2 আছে, এই দুটোকে তোকে ম্যাচ করতে হবে। দেখ প্রথমে আছে হিউমিডিটি, মানে কি, আর্দ্রতা। অ্যালয় মানে অ্যালয় মানে হচ্ছে ধাতু সংকর, তাহলে অ্যালয় কোথায় হবে, অ্যালয় হবে সলিড সলিউশন, কারণ দুটো ভিন্ন ভিন্ন ধাতুকে আমরা পরস্পর মিশিয়ে আমরা অ্যালয় তৈরি করি। তাহলে অ্যালয়টা হচ্ছে মানে বি অপশনটা হচ্ছে 1। এবার বি অপশন এ মানে দেখ এখানে একটুখানি এলিমিনেশন করাটাও একটা ব্যাপার, কি বলতে গেলে দেখ এখানে বিটা একের সাথে আছে, এখানে বিটা একের সাথে আছে, তার মানে এই দুটো অপশন হওয়ার কোনো চান্স নাই। এইবার দেখতে হবে তোর হচ্ছে অ্যামালগাম মানে পারদ সংকর, তার মানেটা হচ্ছে লিকুইড আর সলিড হবে, তার মানে সি এর সাথে 4 আসছে। ঠিক আছে, স্মোক মানে ধোঁয়া মানে কি, ধোঁয়া মানে সলিড, সেটা গ্যাসের মধ্যে ডিসলভ হচ্ছে, মানে গ্যাসের মধ্যে বিস্তৃত হচ্ছে, তাহলে এটা হবে সলিড আর গ্যাসে। আর হিউমিডিটি হচ্ছে লিকুইড ইন গ্যাস, তরল। আর্দ্রতা মানে কি, সেটা তো জলটা কোথায় মানে তোর হচ্ছে বিস্তৃত গ্যাসের মধ্যে, তাই তো, বায়ুর মধ্যে বিস্তৃত, তাহলে সেটা লিকুইড ইন গ্যাস হবে। সেটা কি হবে, লিকুইড ইন গ্যাস। তাহলে এটা কোন অপশনটা দেখ, আমার বি অপশনটা এখান থেকে আসছে, বি এরটা হচ্ছে আমার 1 নম্বর, হ্যাঁ। তারপর আসছে এরটা কত আসছে, এরটা হচ্ছে আমার 2, এরটা আসছে 2, তার মানে A2 B1, এখানে এটা আছে, তোমার ডি আনসার চলে আসছে এখানে। দেখ সি এরটা নিশ্চয়ই 4 হয়েছে, একদমই তাই। ডি কত হয়েছে, ডি 3 হয়েছে, 3 হয়েছে একদম। তাহলে এটা হয়ে গেল আনসার, খুব সহজ ছিল এটা। পরেরটা বলছে দেখ, একটা খুব সুন্দর প্রশ্ন দিয়েছে একটা। পরের প্রশ্নটা দিয়েছে যে 5 মোল অফ লিকুইড, 5 মোল অফ হচ্ছে 5 মোল অফ লিকুইড এক্স অ্যান্ড 10 মোল অফ লিকুইড ওয়াই মিক্স এ সলিউশন হ্যাভিং এ ভেপার প্রেসার। ঠিক আছে, যে দ্রবণটা তৈরি করেছে, আমরা আগে কনসেপ্টটা বুঝে নিই। কনসেপ্টটা দেখ আমি দিয়েছিলাম যে আমরা একটা দ্রবণ তৈরি করেছি,
যেখানে এ এবং বি দুটো ভিন্ন ভিন্ন তরল আছে, মানে এখানে এ আছে আর বি আছে, দুটো ভিন্ন ভিন্ন তরল, একজন এ একজন বি। এর বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ হচ্ছে পি এ নট, বি এর বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ হচ্ছে পিবি নট। আচ্ছা, এই যে দ্রবণটা তৈরি করেছি, এখানে এ এর মোল ভগ্নাংশ কাই এ আর বি এর মোল ভগ্নাংশ হচ্ছে কাই বি। তাহলে মানে একটা দ্রবণে দ্রবীভূত এ আর বি এর মোল ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে এবার আমার প্রশ্নটা হচ্ছে যে টোটাল ভেপর প্রেসার কত হয়, পি সমান হয় এক্স এ ইন্টু পি এ নট প্লাস এক্স বি ইন্টু হচ্ছে পিবি নট। এটা হচ্ছে আমার বি এর টোটাল প্রেসার, মানে দ্রবণের টোটাল প্রেসার হয়। 5 মোল অফ লিকুইড এক্স অ্যান্ড মানে এক্স নিয়েছে এবং ওয়াই নিয়েছে, ওয়াই 10 মোল নিয়েছে, এক্স 5 মোল নিয়েছে, দিয়ে একটা সলিউশন তৈরি করেছে যার ভেপার প্রেসার পি এর মানটা 70 টন। দ্য ভেপার প্রেসার অফ পিওর এক্স অ্যান্ড ওয়াই দুটোর মান রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু রিগার্ডিং দ্য ডেসক্রাইব দ্য সলিউশন। তার মানে এখানে বলছে এখানে আগে দেখতে হবে যে দুটোর পার্সিয়াল প্রেসার বলে দিয়েছে আমাকে। তার মানে ধর আমি এরকম করলাম যে টোটাল প্রেসারটা বার করলাম, তো টোটাল প্রেসার পি সমান পি টোটাল সমান আমরা কি লিখতে পারি এক্স এ কি করে বার করবো বল, 5 মোল এক্স আছে, তাহলে এ এর মোল ডিভাইডেড বাই টোটাল মোল, 10 মোল ওয়াই আছে, তার মানে 5 প্লাস 10 তোকে এখানে নিচে করতে হবে, 5 প্লাস 10 ইন্টু এ এর বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ কত, এ এর বিশুদ্ধ অবস্থায় বাষ্প মানে এক্স এর বিশুদ্ধ বাষ্পচাপ 63 লিখলাম, প্লাস এটা 10 মোল আছে 10/15 করলাম ইন্টু এটা করলাম 78। এবার দেখতে হবে এই মানটা সত্য আসছে কিনা, যদি সত্য আসে তাহলে ঠিক আছে, তাহলে এটা আদর্শ দ্রবণ। যদি 70 থেকে বেশি আসে তাহলে সেটা পজিটিভ ডেভিয়েশন রাউল্টের সূত্র থেকে, আর যদি নেগেটিভ আসে মানে কম আসে 70 তাহলে নেগেটিভ ডেভিয়েশন। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এবার দেখ এটা কত আসছে দেখি। এটা আসছে 5, এটা 5 আর 10 আসছে 15 ইন্টু হচ্ছে 63 প্লাস এখানে আসছে বল 10 ইন্টু 78 ডিভাইডেড বাই, তাহলে আমি 5 দিয়ে কাটবো, 5 3 15 কাটছে, 3 দিয়ে এটা কাটবি, 3 21 হয়ে যাবে, এটা 5 দিয়ে কাট, 5 দিয়ে 10, 5 3 15 আর এটা হচ্ছে তোর 5 2 10, 3 দিয়ে এটা কেটে নে, 3 1 3, 3 6, 3 1 সরি 3 দুগুণে 6 হবে, 3 দুগুণে 6, 6 1 3 6। তাহলে এখানে কত আসছে বল, এখানে আসছে 21 প্লাস এখানে 26 দুগুণে 52, ঠিক আছে 52 আসছে। তার মানে দেখে নিই আরেকবার, 2 এর আগে 3, 73 আসছে, 73 মানে ভেপার প্রেসারটা আসছে কত 73। আর আমার আসার কথা মানে কত আসা হচ্ছিল 70, যদি মানে আর কি সলিউশনটা 70 মানে 73 আসার কথা, আসছে 70, তাই তো? ভালো করে বলছে, যদি আমাকে বলেছে 5 মোল আমি এক্স মিশিয়েছি 10 মোল ওয়াই এর সাথে, তাহলে আমার পার্শিয়াল প্রেসার বলছে দ্য এন্ড মেক এ সলিউশন হ্যাভিং এ ভেপার প্রেসার 70 টর, মানে আমার 70 টর আসার কথা, মানে যদি আইডিয়াল হয়। এবার আমি ক্যালকুলেশন করে দেখলাম যে তাদের মানে এই ফর্মুলাটা ফেলে দেখলাম যে টোটাল ভেপার প্রেসারটা কত আসছে, এবং সেক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি এখানে যে টোটাল ভেপার প্রেসারটা আমার কত আসছে না 52 আর এদিকে হচ্ছে 21, তার মানে 52 আর 21 হচ্ছে তো 73 আসছে। তার মানে হিসেব মতো বাষ্পচাপটা বেশি আসছে, বেশি আসার কথা যদি আইডিয়াল হয়। এটা তো আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ফর্মুলা না, এটা রাউল্টের সূত্র থেকে ফর্মুলা বার করছি আমরা আইডিয়াল সলিউশনের জন্য। যখন আইডিয়াল সলিউশন তৈরি হবে তখন তার ভেপার প্রেসারটা কত আসার কথা 73 আসার কথা, কিন্তু আমি এক্সপেরিমেন্টালি কত পাচ্ছি 70 পাচ্ছি, তার মানে নিশ্চয়ই এর ভেপার প্রেসারটা কম আসছে, ঠিক হলো? তাহলে হিসাবে নেগেটিভ ডেভিয়েশন, অর্থাৎ রাউল্টের সূত্র থেকে গণনাকৃত মানের থেকে দ্রবণের বাষ্পচাপটা কিন্তু কম এসে গেছে। দেখ এই যে বলছে 5 মোল এক্স অ্যান্ড 10 মোল ওয়াই সলিউশন হ্যাভিং এ ভেপার প্রেসার 70 টর, তো 70 টর আসছে, আর আমার পিওর এক্স আর ওয়াই এর মানটা বলে দিয়েছে ওরা 78 একটা, আর একটা হচ্ছে তোর হচ্ছে কত রে 78 আর কত যেন বলেছিল 63, তার মানে দুটোকে যোগ করলে যে টোটাল বাষ্পচাপটা আসছে সেটা আমার 73 আসছে। এটা আমরা ক্যালকুলেশন করে বার করছি যে 73 আসার কথা, কিন্তু এসেছে 70 মিশিয়ে, তাহলে কম এসেছে। আর আমরা পড়েছি যদি রাউল্টের সূত্র থেকে গণনাকৃত বাষ্পচাপের থেকে দ্রবণের বাষ্পচাপটা কম আসে তাহলে সেটাকে নেগেটিভ ডেভিয়েশন বলে, দ্য সলিউশন শো নেগেটিভ ডেভিয়েশন। যদি বেশি আসতো পজিটিভ, মানে 73 থেকে বেশি আসলে পজিটিভ, 73 থেকে কম এসে 70 এসে তাহলে নেগেটিভ ডেভিয়েশন হবে। পরেরটা চলে,
খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে masses of glucose C6H12O6 required to dissolve to prepare 1 liter of its solution with which is isotonic with 15 গ্রাম per liter solution of urea। এটা খুব ভালো প্রশ্ন এবং জলের মতো প্রশ্ন, এর কনসেপ্টটাকে বুঝে নেয় ব্যাপারটা। মনে কর আমার কাছে একটা সলিউশন আছে, একটা সলিউশনের অভিসরণ চাপ হচ্ছে একটা 1 নম্বর সলিউশন আছে, মানে এরকম দুটো পাত্র আছে, এরকম দুটো পাত্র আছে, মনে কর এটা একটা পাত্র আর এটা একটা পাত্র, দুটো পাত্র আছে আমার কাছে। এবার এই দুটো পাত্রের মধ্যে এটাতে 1 নম্বর সলিউশন আছে আর এটাতে আমার 2 নম্বর সলিউশন আছে। দেখ দুটো সলিউশন আইসোটনিক তখনই হবে যদি দুটো দ্রবণের ক্ষেত্রে, দুটো সলিউশনের ক্ষেত্রে অভিস্রবণ চাপ অর্থাৎ পাই1 এর মানটা পাই2 এর সাথে সমান হয়, তবেই কিন্তু সেটা আইসোটনিক হবে, আদারওয়াইজ সেটা আইসোটনিক হবে না। তাহলে পাই1 এর সঙ্গে পাই2 যদি আমি ফর্মুলাটা ইকুয়াল করি, তাহলে পাই1 এর জায়গায় লিখতে পারি C1R_T1 সমান C2R_T2, এটা লিখতে পারি, কারণ পাই সমান CRT, পাই সমান কি হয় বল CRT, এটা আমরা পড়েছি, পাই এর মান CRT সাথে সমান হয়। এখানে উষ্ণতা তো দুটো দ্রবণের একই বলা আছে, তার মানে TT/R বাদ দিয়ে দেয়, তাহলে এর যা মোলারিটির মান হবে এর মোলারিটি সেম হবে। বোঝা গেছে ব্যাপারটা? এইবার দেখ বলেছে যেহেতু আইসোটনিক এবং এটা বলেছে 15 গ্রাম পার লিটার, মানে 1 লিটার দ্রবণে আছে 15 গ্রাম তোর হচ্ছে কি বলবো 15 গ্রাম ইউরিয়া। masses of glucose dissolved to prepare 1 liter of this solution, মানে আমাকে গ্লুকোজের মাসটা বার করতে বলেছে যেটা ইউরিয়ার দ্রবণের সাথে আইসোটনিক হয়। তার মানে আমি ইউরিয়ার মোলারিটি কি করে বার করব? দেখ 15 গ্রাম পার লিটার, মানে 1 লিটার দ্রবণে 15 গ্রাম পার লিটার লেখা আছে, তার মানে 1 লিটারে 15 গ্রাম আছে, তাহলে 1 লিটারে যত মোল থাকে সেটাই তো মোলারিটি বলে, তার মানে এটাকে গ্রামটাকে মূল্য নিতে গেলে কি করবি তুই আণবিক ভর দিয়ে ভাগ করবি, তাহলে 15 বা এরকমও করতে পারিস, মোলারিটির ফর্মুলা ফেলে নিতে পারিস, মোলারিটির ফর্মুলা ফেলে দে না, মোলারিটির ফর্মুলা হচ্ছে 1000 ইন্টু ডব্লিউবি, ডব্লিউবি মানে ইউরিয়ার ভরটা কত, ইউরিয়ার ভরটা হচ্ছে 15 গ্রাম, ডিভাইড বাই এমবি, ইউরিয়ার হচ্ছে এমবি হচ্ছে 60 ইন্টু ভিএমএল, ভিএমএল হচ্ছে 1 লিটার মানে 1000 ml, বসিয়ে দিলি। সিটুর মানটা যেটা আসবে সেখানে এর ভরটা বার করতে হবে তোকে, কার ভরটা বার করতে হবে? গ্লুকোজ, এবং গ্লুকোজের ভরটা আমি এরকম সেম ফর্মুলা লিখবো 1000 ইন্টু ডব্লিউবি, আমাকে ডব্লিউবিটা বার করতে হবে, ডিভাইড বাই এমবি, গ্লুকোজের কথা 180, গ্লুকোজটাও আইসোটনিক ওর সাথে, আর এটাও 1 লিটার দ্রবণে গুলেছে, গ্লুকোজটা 1 লিটার, গ্লুকোজটা 1 লিটার, তাহলে এটা হয়ে যাবে 1000 ml। তাহলে এখান থেকে 1000 এখান থেকে 1000 কাটলো, এই 1000 কেটে গেল, 15 কে দিয়ে 60 কে কাটবি 4 আসবে, তাহলে ডব্লিউবির মান কত আসছে 180/4, 180/4 মানে কত আসছে 180/4 মানে 45, তাহলে আনসার কি হবে 45 গ্রাম, অর্থাৎ গ্লুকোজের ভরটা কত গ্রাম আসবে? গ্লুকোজের ভরটা আসবে 45 গ্রাম। তারপরের প্রশ্ন দেখ এখানে কি বলেছে, তারপরের প্রশ্ন এখানে বলেছে the Henry law constant kh value, the Henry law constant kh values of 3 gases, এখানে 3টে গ্যাসের বলে দিয়েছে, দেখ 3টে গ্যাস, এগুলো তো একদম দারুণ ভাবে করানো আছে এগুলো। এইটা সবচেয়ে কম আছে হেনরির ল, এটা হচ্ছে kh এর মান সবচেয়ে কম, তারপর এটা, তারপর এটা, তার মানে বি এর kh এর মান সবচেয়ে কম। এবার আমরা কি পড়েছি, তো পার্শিয়াল প্রেসার সমান হচ্ছে kh ইন্টু এক্স, তার মানে যার kh, তার মানে তোর kh সমান পার্শিয়াল প্রেসার যদি সেম থাকে বাই এক্স, তার মানে kh এর মান বাড়লে এক্সটা কিন্তু কমে যাবে, তার মানে কি যার kh এর মান বেশি তার দাব্যতা কম, যার kh এর মান বেশি তার দাব্যতা কম, এটা একদম বেদ বাক্য যে যার kh বেশি, kh যদি বাড়ে, কারোর kh যদি বেশি হয় তাহলে তার সলিউবিলিটি কিন্তু কমে যাবে, তাই তো। এবার দেখ এখানে এটা হচ্ছে আমার এ এর, এটা আমার বি এর, আর এটা হচ্ছে সি এর, তাহলে ডেফিনেটলি দাব্যতা কার সব থেকে বেশি হবে? বি বেশি হবে, তারপর হবে সি, তারপরে এ হবে। তার কারণ দেখ এখানে বি এর ক্ষেত্রে মানটা সবচেয়ে কম, মাইনাস আছে, 10⁻⁻ মাইনাস আছে, তাহলে এটা বি এর মানটা সবচেয়ে কম, তারপর 35 আর 145, তার মানে সি হবে, তারপরে এ হবে, তারপরে বি, তারপর সি, তারপরে একটা জিনিস মাথায় রাখবি, যার যে গ্যাসের kh এর মান যত বেশি হবে তার সলিবিলিটি তত কম হবে। এবার দেখ এই প্রশ্নটা কি বলেছে, দ্য প্লট অফ অসমোটিক প্রেসার পাই ভার্সেস কনসেন্ট্রেশন মোল পার লিটারে, কিন্তু কনসেন্ট্রেশনটা ফর এ সলিউশন গিভস এ স্ট্রেট লাইন উইথ স্লোপ এত লিটার বার মোল ইনভার্স, the temperature at which the osmotic pressure measurement is done is,
অ্যাকচুয়ালি এখানে অসমোটিক প্রেসারের একটা ডায়াগ্রাম তোকে আঁকতে বলেছে, যেটা হচ্ছে অসমোটিক প্রেসার পাই ভার্সেস হচ্ছে কনসেন্ট্রেশন সি, বা মোল পার লিটারকে আমরা কি বলি, মোলারিটি বলি, মোলারিটি। ঠিক আছে, মোলারিটি ভার্সেস একটা অসমোটিক প্রেসারের ডায়াগ্রাম তোকে এখানে নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি প্রথমে একটা ডায়াগ্রাম নিয়ে নিই। ঠিক আছে, তো এখানে আমি পাই ভার্সেস সি কে প্লট করে নেবো, এবং পাই ভার্সেস সি প্লটের ক্ষেত্রে আমরা জানি কি আছে, মূল বিন্দুগামী সরলরেখা। এরকম একটা সরলরেখা আমরা পেয়ে যাবো পাই ভার্সেস সি প্লট। কারণ দেখ, এদিকে আমরা পাইকে প্লট করে দিচ্ছি, এখানে আমরা সি কে প্লট করছি কনসেন্ট্রেশনকে। আর যেহেতু পাই সমান সিআরটি, পাইয়ের মান সিআরটির সাথে সমান, তার মানে যেই এই পয়েন্টে সি এর মান 0 হলে পাইয়ের মানও 0 হবে, মূল বিন্দুগামী সরলরেখা। তো এখানে স্লোপ কি দাঁড়াচ্ছে, এখানে স্লোপ দাঁড়াচ্ছে আমার, স্লোপ এখানে দাঁড়াচ্ছে হচ্ছে সি কে বাদ দেয়, তাহলে কি থাকছে আরটি যাচ্ছে আমার স্লোপ। এইবার আমাকে আরটি এর মান ওরা বলে দিয়েছে, আরটি এর মানটা বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে যে স্লোপের মান এত, তাহলে আমি লিখতে পারি আরটি এর মান কত, 25.73, এটা লিখতে পারি। এবার এখান থেকে টি এর মান বার করতে হচ্ছে, টি সমান কি হবে, 25.73 ডিভাইডেড বাই আর। দেখ, আমরা আর এর মান কত এখানে ওরাও বলেছে, আর এর মান কত, 0.083, এটা একটা নিয়ার অ্যাবাউট ভ্যালু হয় 1/12। তাহলে সেই আর এর জায়গায় যদি আমি 1/12 বসাই, তাহলে 25.73 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 12, তার মানে উপরে 12 গুণ হচ্ছে। এবার দেখ, তার মানে 25.73কে যদি আমি ভেঙে নিই না, তাহলে 25 প্লাস 0.73, এবার এর সাথে গুণ করে নে 12, কারণ 12 গুণ আছে, 12 গুণ করে নে, 25 × 300, আর 7 × 12 84.3 এর জন্য কত হতে পারে, মানে আমি যদি এটা 9 ধরে নিই, না 9 এর কাছাকাছি 309, তাহলে কত ডিগ্রি সেলসিয়াস আসছে, 309, মানে 310 হয়ে যাবে, এটা কাছাকাছি মান 310 মানে কত ডিগ্রি, 37 ডিগ্রি সেলসিয়াস। 273 বিয়োগ করবি এখান থেকে, যেহেতু অপশন অনুযায়ী ওটাই আসছে, তাহলে 310 ডিগ্রি সেলসিয়াস তো আসবে না, 310 কেলভিন আসবে, মানটা 310 কেলভিন আসবে। এটা গুণ করে দেখে নিবি, দরকার হলে যদি সমস্যা হয় গুণ করে দেখে নিবি। 0.73 × 12 প্লাস 300 গুণ করবি, মোটামুটি 310 চলে আসবে, তার মানে আসছে আমার আনসার কত, 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উত্তরটা আমার কত দাঁড়ালো, 37 ডিগ্রি সেলসিয়াস। পরেরটা, which of the following aqueous solution of electrolytes will have minimum elevation of boiling point? দেখ, এখানে দিয়েছে মিনিমাম, তাহলে মিনিমাম মানে I × m এর মান কি আসতে হবে বল, মিনিমাম আসবে, মিনিমাম, তবেই কিন্তু আমার বয়লিং পয়েন্ট মিনিমাম আসবে। দেখ, আগে আমরা প্রথমেই এখানে পড়ে নিয়েছিলাম যে এই জায়গাতে দেখ আমি বলে দিয়েছিলাম তোদেরকে যে কিভাবে আমরা কোনো দ্রবণের মিনিমাম এলিভেশনে, দেখ একদম প্রথমেই আমি এটা আলোচনা করে গেছি। তো এখানে দেখ কি বলা আছে, I × m এর মান বাড়লে পূর্ণাঙ্কের উন্নয়ন বাড়বে, তার মানে এটা কমলে এটা কমবে। তো এখানে মিনিমাম বলে দিয়েছে, যে মিনিমাম কোনটাতে হবে সেটা বলো, তাহলে আমরা চলে আসি পরে এখানে। তো এখানে আমাকে মিনিমাম চেয়েছে, তো মিনিমামের ক্ষেত্রে আমরা দেখে নেবো এর I × m কট, এর I কত, NaCl আছে, তাহলে কটা আয়ন তৈরি করছে, Na প্লাস Cl মাইনাস, তাহলে এর I এর মান 2 হয়ে গেল, ইন্টু, যেহেতু 100% ডিস্টেনশন আমাকে অ্যাজিউম করে নিতে হবে, ইন্টু এখানে দেখ গাঢ়ত্ব দিয়েছে 0.05, তাহলে 0.05 বসালি, তাহলে 5 × 10 মানে 0.1 এলো এটা। এখানে দেখতেই পাচ্ছিস I এর মান কত আছে, এখানে I এর মান কত আছে, I এর মান আছে 2 × 0.1, তোমরা কত আসছে, এটা 0.2 চলে আসছে এখানে। I × m এর মান, I × m, এটা m বসাচ্ছি, এটা I বসাচ্ছি, এটা I বসাচ্ছি, এটা m বসাচ্ছি, I × m বার করছি, I × m, তাহলে I এর মান কত, m এর মান তো 0.1, এটা mgs উপর ভাঙলে দুটো আয়ন তৈরি হবে, তাহলে 2 × এটা, তাহলে 0.2 চলে আসছে, এটা 1 মোলার, তার মানে I এর মানটা আমার 2 আর m এর মানটা আমার 1 মোলার বলে দিয়েছে, তাহলে 1/2। তাহলে এখানে বলছে which among the following aqueous solution of electrolyte will have minimum elevation of boiling point, অর্থাৎ সবথেকে কম মান কোনটা আসবে, এলিভেশনের কোনটা আসবে, তাহলে আনসার কি হলো, যার m × I এর মান মিনিমাম, সেটা হচ্ছে, দেখ এটা আনসার হচ্ছে, এটার মিনিমাম আছে, তো এটা আনসার হবে। পরেরটা দেখ, চলাই পরেরটা বলেছে যে KH এর কতগুলো মান এখানে বলে দিয়েছে, আবারও সেম দেখ ডায়াগ্রাম, এখানে তো আমি বুঝতে পারছি সেই প্রশ্নগুলো পড়ে যে KH এর মান
অনেকগুলো গ্যাসের দিয়ে দেবে, দেখ নিশ্চয়ই সলিবিলিটি অর্ডারে সাজাতে বলেছে। সলিবিলিটি তার মানে আমরা প্রথমেই জানি, প্রথমে আমরা পড়ে নেবো যে যার কেইচ এর মান কিন্তু বেশি আসবে তার কিন্তু সলিবিলিটি কম, সলিউবিলিটি কিন্তু তার কম হবে। এটাকে একটু এই সাইডে নিয়ে আসি, হ্যাঁ, প্রশ্নটা হয়তো দেখা নাও যেতে পারে। তো প্রশ্নটা এরকম দিয়েছে যে সলিবিলিটির অর্ডারে সাজাতে বলেছে, দাঁড়া এটা একটু মুছে দিই। তাহলে এবার আমাকে বল যে এখানে কেইচ বাড়লে সলিবিলিটি কমবে, তাহলে এখানে কেইচ এর মান মিথেনের সব জায়গায় কম আছে নাকি না, এইচ ফর্মালিটি সবচেয়ে কম আছে, মাইনাস আছে, -5, 10⁻⁻5 আছে, এখানে আছে 10⁻⁻5। যদি দেখতে না পাচ্ছ একটু বড় করে দিচ্ছি, দেখতেই পাচ্ছিস এবার, এবার তো দেখতে পাচ্ছিস যে আমাদেরকে কেইচ এর মানগুলো দিয়েছে আর অর্ডারে সাজাতে বলেছে। তাহলে প্রথমেই দেখ ফর্মালডিহাইডে 10⁻⁵, তাহলে ফর্মালডিহাইডের সবচেয়ে বেশি হবে। তারপর ফর্মালডিহাইডের পর হবে মিথেন, যেহেতু মিথেন আছে 0.4 নিয়ে। আচ্ছা, তারপর কি আসবে বল, CO2 আসবে 1.67, আর সব থেকে সলিবিলিটি মানে মিথেনের বেশি হবে কারণ ওর কেইচ এর মানটা কম, আর যার কেইচ এর মান বেশি তার সলিবিলিটি কম, মানে আর্গনের সবচেয়ে কম আসবে। তাহলে ফর্মালডিহাইডের কেইচ এর মান সবচেয়ে কম, তার মানে সলিবিলিটি সবচেয়ে বেশি হবে, আর আর্গনের সবচেয়ে কম হবে, মানে সি আনসার আসছে। দেখ দেখ আবার তাড়াতাড়ি করতে যে ভুল করে দিলাম না তো, না ভুলিয়ে গেছে দেখেছিস, এইখানটা তোকে ঠিক করে দেখতে হবে যে কার বেশি। ফর্মালডিহাইডের সবচেয়ে বেশি, ফর্মালডিহাইডের পর মিথেন, তারপর কার্বন ডাইঅক্সাইড, এটা কার্বন ডাইঅক্সাইডের আছে CO2, তারপরে আর্গনের হচ্ছে তোর 40.3, তার মানে এটা আনসার হবে, বি আনসার হবে। আর্গনের সবচেয়ে কম হবে আর ফর্মালিটি সবচেয়ে বেশি হবে, তারপর মিথেন হবে, CO2 হবে। ঠিক আছে, ঠিক আছে। পরেরটা কি বলছে দেখ, পরেরটা বলছে দা ফলোইং সলিউশন prepared by dissolving the following solution were prepared by dissolving 10 gram of glucose in 25 ml of water, তার ওয়াটার P1 দিয়েছে, এটা তার মানে রাইট অসমোটিক প্রেসারের অর্ডারে সাজাতে হবে। খুব সহজ একটা প্রশ্ন, আমি কনসেপ্ট দিই তোদেরকে বোঝাবো, পুরোপুরি ভাবে কনসেপ্ট দিয়ে বোঝাবো। দেখ আচ্ছা, 10 গ্রাম ইউরিয়া, 10 গ্রাম গ্লুকোজ, 10 গ্রাম সুক্রোজ, প্রত্যেকটার ওয়েট সেম নিয়েছে এবং প্রত্যেকটা একটা যে অ্যামাউন্টে ডিসলভ করেছে না, সেই তোর সলভেন্টের যে পরিমাণটা সেটাও কিন্তু 250 ml নিয়েছে প্রত্যেক ক্ষেত্রে। ঠিক আছে, একটা জিনিস তুই ভাব ভাই, যে যদি পাই, আমরা কি জানি পাই সমান তো CRT, তাহলে যদি সি এর মানটা বাড়ে তাহলে কিন্তু পাই এর মানটা বাড়বে, এটা ক্লিয়ার। এবার দেখ সি মানে মোলারিটির ফর্মুলাতে আমরা কি পড়েছি, মোলারিটি সমান হচ্ছে 1000 ইন্টু WB ডিভাইডেড বাই MB ইন্টু VML। এই অঙ্কটায় দেখ, এই অঙ্কটায় ভি এর মান কনস্ট্যান্ট, ভি এর মানটা কনস্ট্যান্ট, তাহলে ভি কে বাদ দে, ডব্লুর মান কনস্ট্যান্ট, ডব্লু কে বাদ দে, তাহলে চেঞ্জ হচ্ছে কোনটা, এমটা। এবার দেখ যদি এমটা বাড়ে, যার এমবির মানটা বড় হবে তার মোলারিটি কম হবে, তার মোলারিটি কম হবে, মোলারিটি কম হলে অসমোটিক প্রেসার পায়ের মানও কি হবে, কম। এটা ক্লিয়ার হয়ে গেলেই বুঝতে পেরে যাবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে যেহেতু প্রত্যেকটা ওয়েট সেম, মানে ডব্লিউবিটা সেম, যেন এটাকে বাদ দিয়ে দিয়েছি, 10 গ্রাম 10 গ্রাম 10 গ্রাম বাদ দিয়ে দিয়েছি। এবার আণবিক ভরটা দেখ, আণবিক ভরটা প্রত্যেকটারই আলাদা, ঠিক আছে। তাহলে গ্লুকোজের আণবিক প্রথম দেখ আমাকে দিয়েছে গ্লুকোজ, যেটা P1, তাহলে P1 এর মানটা কত আসবে, P1 এর মানটা আসবে 10 বাই কত আসবে, গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 180, C6H12O6 180। আচ্ছা, P2টা দিয়েছে আমার ইউরিয়া, তাহলে P2 এর মানটা কত আসবে, P2 এর মানটা আসবে 10 বাই ইউরিয়ার আণবিক ভর কত, 60। P3 এর মান কত আসবে, P3 এর মান আসবে 10 ডিভাইডেড বাই এর কত রে, এর মলিকুলার ওয়েট C12H12O11 342, ঠিক আছে 342। তাহলে সব থেকে বেশি কার আসছে, যার P2 এর মানটা সবচেয়ে বড় আসছে, P2 এর মান সবচেয়ে বড় 10 বাই 60। তারপর আসছে P1 এর মান 10 বাই 100, এটা 60 আছে, 180 আছে, 342 আছে। হরগুলো তো সব কটা আলাদা আর লবগুলো সব 10 করে আছে, তার মানে P2টা বড় হবে। P2 এর পর আসবে কি, P1 আসবে, P1 এর পর কি আসবে, P3 আসবে।
তাহলে আনসার কি হবে? বি আসবে আনসার। তোদের কারো ডাউট থাকলে ডেফিনেটলি আমাকে বলবি যে কোন জায়গা তুই বুঝতে পারলি না। কারণ দেখে ওয়েট গুলো সেম ছিল, আয়তনও সেম ছিল, এখানে ডাইরেক্টলি করেছি মোলারিটির সঙ্গে আণবিক ভরের ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ আণবিক ভর বাড়লে মোলারিটি কমবে। আবার মোলারিটির সাথে সি এর সাথে পাই এর সমানুপাতিক সম্পর্ক, সি বাড়লে পাই বাড়বে, মানে অভিসরণ চাপ বাড়বে, তো ডাইরেক্টলি করে দিয়েছি। পরেরটা চলে আয়। এই প্রশ্নটা কি বলছে দেখ, এই প্রশ্নটা বলছে যে দ্য কারেক্ট অপশন ফর দ্য ভ্যালু অফ ভেপার প্রেসার of the solution at 45 degrees Celsius with benzene to octane in a molar ratio 3:2। এখানে বলে দিয়েছে 5 ডিগ্রি তাপমাত্রায় বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপ এত আর অক্টেনের বাষ্পচাপ এত। খুব সহজ একটা প্রশ্ন, কিছু করার নেই আমার। এটাকে কি করব আমরা, এই যে 3:2 রেশিওতে আছে, এটা কে কে আছে খালি জেনে নেব। বেঞ্জিন টু অক্টেন মোলার রেশিও 3:2, তাহলে 3/3 + 2 5। আগেকার বসাবো বেঞ্জিনে, এটা যেহেতু বেঞ্জিনের রেশিওটা বলেছে 3 আর তার মানে অক্টেনের রেশিওটা বলেছে 2, তাহলে উপরে 3 বাই নিচে 5 এলো, সেই আনুপাতিক ভাগাড়ের মতো। তাহলে 3/5 ইন্টু বেঞ্জিনের ডেন্সিটি কত আছে, ভেপার ডেন্সিটি মানে ভেপার প্রেসার 280 বসাবো, ব্র্যাকেট করব, প্লাস দেবো 2/5 বসাবো, ইন্টু কত করবো বল, 420। ব্যাস আনসার চলে আসবে। কোন ফর্মুলা ফেলে কাজ করলাম, পি টোটাল সমান এক্স এ ইন্টু পি এ নট প্লাস এক্স বি ইন্টু পি বি নট। ব্যাস এবার এটা ক্যালকুলেশন করে নে, পি টোটাল পেয়ে যাবি। দিয়ে এখানে তোর আসছে 5 দিয়ে কেটেই দিচ্ছি আমি, এটা 5 × 5 = 25, 5 × 25, 5 × 6 = 30, 3 × 8 = 8, হাতে থাকছে 1, 3 × 5 = 15 আর 1 = 16, 168 প্লাস এখানে 5 দিয়ে 5 × 8 = 40, 5 × 4 = 20, 4 × 2 = 8 আর 8 × 2 = 16, তাহলে 108 × 2 = 16, তার মানে 168 ইন্টু 2 হয়ে যাচ্ছে, তার মানে 8 × 8 = 16, 6, হাতে থাকছে 1, 6 × 12 = 13, 3, হাতে থাকছে 1, 1 × 2 = 3, তো আনসার কত হবে 336 mmH। এটা হয়ে যাবে দ্রবণের বাষ্পচাপ। এর থিওরিটা আমি বারবার আলোচনা করে নিয়েছি অলরেডি, ওই জন্য আর আলোচনা করিনি। এখানে গল্পটা হচ্ছে, আমি আরেকবার বলে দিই, এটা আগেও বোধহয় বলে এলাম। মনে কর এরকম একটা দ্রবণ তুই তৈরি করেছিস দুটো আলাদা আলাদা তরলকে মিশিয়ে, ঠিক আছে, একটা দ্রবণ তুই তৈরি করেছিস দুটো আলাদা আলাদা তরলকে মিশিয়ে, হ্যাঁ। এবার এই তরলের মধ্যে মনে কর এ এর মোল ভগ্নাংশ এক্স এ, বি এর মোল ভগ্নাংশ এক্স বি, এ এর বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ পি এ নট, বি এর বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ পি বি নট। এদের দুজনকে গুণ করবি, গুণ করে যোগ করে দিলি এই টোটাল দ্রবণটার বাষ্পচাপ পেয়ে যাবি, মানে এই দ্রবণটার বাষ্পচাপ পি টোটাল কত হবে সেটা পেয়ে যাবি। সেই ফর্মুলাটাই এখানে কাজে লাগিয়েছি। কিভাবে, আমাকে বলেছিল বেঞ্জিন আর অক্টেন দুটো 3:2 অনুপাতে আছে, অর্থাৎ এই বেঞ্জিন যদি 3 মোল থাকে তাহলে অক্টেন আছে 2 মোল। এবার তার মানে তোকে বেঞ্জিনের মোল ভগ্নাংশ বার করতে হবে, কি করবি, 3/3 + 2 আর অক্টেনের মোল ভগ্নাংশ 2/3 + 2 দিয়ে এর বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ তোকে 280 বলে দিয়েছে, 280 দিয়ে গুণ করলি, আর অক্টেনে কত বলে দিয়েছে 420, 420 দিয়ে গুণ করলি, ব্যাস দিয়ে আমি যোগ করে দিচ্ছি 336 চলে এসছে। চলো একবারটা দেখ, এখানে কি বলেছে, দ্য ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কনস্ট্যান্ট, দ্য ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে, দ্য ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কনস্ট্যান্ট অর্থাৎ কেএফ, এটা কেএফ হবে, কে আর লিখে দিয়েছে, তো কেএফ হবে, কেএফ অফ বেঞ্জিন হচ্ছে 5.12 কেলভিন কেজি মোল ইনভার্স। The freezing point depression for the solution of molality atomolal containing a non-electrolyte solute in benzene is round of up to কত হবে, খুবই সহজ প্রশ্ন দিয়েছে। ডেল্টা টিএফ সমান হবে কেএফ ইন্টু এম, কেএফ ইন্টু এম, তাহলে কেএফ এর মান কত বলে দিয়েছে 5.12 আর মোলারিটির মান বলে দিয়েছে 0.078, এটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে হচ্ছে 5.12, হ্যাঁ, ইন্টু 0. এটা 0, দেখ এটা 0.78 আছে, তো এটা 0.78 দিলে এবার এর পরের লাইনে ক্যালকুলেশনটা কিভাবে করবো দেখ, এখানে ধর আমি এটাকে করে নিলাম 5 ইন্টু মানে 0.12টা বাদ দিয়েছি আর এটাকে 0.12 সাথে যোগ করে দিই এখানে, তাহলে বা 0.12 বা এটা কাজ কর না, এটা 0.8 ধরে নে, 0.8 ধরে নে, 0.7 আছে, 8টাকে বাদ দিলে 5 থেকে বড় বাদ দিচ্ছি মানে 8 করে নে, তাহলে এই দশমিকটা তুললে কত আসবে 100 আসবে,
50 কত আসলো 40/100 শূন্য, তবে 0.4 কেলভিন। এটাই হয়ে যাবে আনসার, বি হয়ে যাবে আমার আনসার। দ্য মিক্সচার হুইচ শো পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল, রাউলস লতে কোনটা পজিটিভ ডেভিয়েশন দেখাবে? কিছু দেখারই দরকার নেই, যেখানে ইথানল পাবি সেই জায়গায় আনসার পেয়ে দিবি। কেন না, ইথানল অ্যাসিটনকে তুই মেশাচ্ছিস, তার মানে ইথানলের মধ্যে আছে হাইড্রোজেন বন্ডিং CH3 CH2H, যেখানেই দেখবি ইথানল আছে সেখানেই মনে রাখবি হাইড্রোজেন বন্ডিং কাজ করবে। এবার এই হাইড্রোজেন বন্ডিং গুলোকে ভাঙবে কে? অ্যাসিটন গুলো এসে। মনে কর এখানে একটা ইথানল ছিল, আবার এখানে একটা ইথানল ছিল, তাহলে ইথানলটা পরস্পর হাইড্রোজেন বন্ডিং ছিল, এখানে একটা ইথানল, তারপর এখানে আবার একটা ইথানল, তারপর আবার এখানে একটা ইথানল, এরকম ইথানল গুলো স্ট্রং হাইড্রোজেন ফোর্স দিয়ে কানেক্টেড ছিল, স্ট্রং হাইড্রোজেন বন্ড দিয়ে, স্ট্রং H বন্ডিং দিয়ে কানেক্টেড ছিল। তুই সেখানে অ্যাসিটনকে মিশিয়েছিস, তাহলে অ্যাসিটন যে সেই হাইড্রোজেন বন্ডিং এর মাঝে মাঝে ঢুকে সেগুলোকে ভেঙে দেবে। তাহলে এদের যখনই এদের আকর্ষণটা কমে যাবে না, তখন এদের বাষ্প দশায় গমনের প্রবণতা কি হবে বল? বেড়ে যাবে। তখন এটা তাড়াতাড়ি বাষ্প হবে, আর বাষ্প হয়ে গেলে বাষ্প চাপ বেড়ে যাবে, তবে সেটা রাউল্টের সূত্র থেকে গণনাকৃত মানের থেকে বেশি আসবে বাষ্প চাপটা। তাহলে আনসার কি হবে? ইথানল আর অ্যাসিটন। বেনজিন টলুইন আদর্শ দমন হবে, অ্যাসিটনের সঙ্গে ক্লোরোফর্ম নেগেটিভ ডেভিয়েশন, ক্লোরোইথেন আর ব্রোমোইথেন আদর্শ দমন। তাহলে কি কি কোনগুলো এগুলো সব লিখে নিবি। সেম টাইপের ইন্টারঅ্যাকশন হলে আদর্শ দমন, ডিফারেন্ট টাইপের ইন্টারঅ্যাকশন হলেই কিন্তু অনাদর্শ দমন হবে, এটা মাথায় রাখবে। দেখ আমি এখানে প্রত্যেকটা একটু ভেঙে ভেঙে বলে দিচ্ছি। দেখ বেনজিনের সঙ্গে টলুইন, বেনজিনও নন পোলার মলিকিউল আর টলুইনও কিন্তু নন পোলার মলিকিউল, দুজনই নন পোলার, বেনজিন টলুইন দুজনই নন পোলার। তাহলে সেদিক থেকে এরা কিন্তু আইডিয়াল সলিউশন তৈরি করবে, আদর্শ দ্রবণ তৈরি করবে, আদর্শ দ্রবণ। বোঝা গেল? অ্যাসিটন আর ক্লোরোফর্ম, দেখ অ্যাসিটনের মধ্যে কি বন্ড কাজ করছে? CH3 C ডবল বন্ড ও CH3 এটা, আর ক্লোরোফর্মের মধ্যে H সিঙ্গেল বন্ড C Cl Cl Cl। তাহলে দেখ এই জায়গায় কি হবে? এখানে একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে, তাহলে সেই জায়গায় দুটো অণুকে মেশালে হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে, মানে এটা নেগেটিভ ডেভিয়েশন দেখাবে, এটা নেগেটিভ ডেভিয়েশন। তাহলে এখানে বলেছে পজিটিভ ডেভিয়েশন কোনটা দেখাবে? তাহলে অ্যাসিটন আর ক্লোরোফর্ম কি দেখায়? নেগেটিভ ডেভিয়েশন। ক্লোরোইথেন ব্রোমোইথেন সেম টাইপের মলিকিউল, সেম ইন্টারাকশন, তাহলে এটা আইডিয়াল সলিউশন তৈরি করবে, আইডিয়াল সলিউশন তৈরি করবে এরা দুজনে মিলে। আর এটাও আইডিয়াল সলিউশন, দেখ এটাও আইডিয়াল হলো। আর ইথানল অ্যাসিটন এই মাত্রা আলোচনা করলাম, বাষ্পচাপ বেড়ে যাবে, তাহলে এটাকে কি বলবি? পজিটিভ ডেভিয়েশন, পজিটিভ ডেভিয়েশন। তারপরটা চলে, তাই এটা কি বলছে? এটা বলছে যে ফর অ্যান আইডিয়াল সলিউশন দ্য কারেক্ট অপশন ইজ, দেখ আইডিয়াল সলিউশন অর্থাৎ আদর্শ দমনের বৈশিষ্ট্যগুলো একটু লিখে নিই। আদর্শ দমন, আইডিয়াল সলিউশনের যে বৈশিষ্ট্যগুলো আমাদেরকে পড়ে রাখতে হবে। সর্বপ্রথম এদের তোর হচ্ছে ডেল্টা পি অর্থাৎ পি অবজার্ভ আর রাউল্টের সূত্র থেকে যে মানটা আমরা বার করব পি রাউল্ট, এই দুটো মান সমান, তার মানে এই দুটোর পরিবর্তন, ডেল্টা পি এর মান 0 আসবে, ডেল জির মান নেগেটিভ আসবে। কারণটা কি বলতে গিনি? ডেল জির মান নেগেটিভ অথবা লেস দেন 0 লিখতে পারিস, তার কারণ স্বতঃস্ফূর্ত ভাবে তৈরি হচ্ছে, তাই সেই জায়গায় নেগেটিভ হবে বা লেস দেন 0 হবে। ডেল এস এর মানটা কি আসবে? ডেল এস এর মানটা গ্রেটার দেন 0 আসবে, ঠিক আছে? যেহেতু এনট্রপিটা বাড়ছে, মেশানোর ফলে এনট্রপি বাড়ছে, মানে ডেল এস গ্রেটার দেন 0 আসবে। আচ্ছা, কোনো তাপের উদ্ভব বা শোষণ হয় না, তাহলে ডেল এইচ মিক্সিংটা কি হবে? ডেল এইচ মিক্সিংটা হবে 0, ডেল ভি মিক্সিংও 0 হবে, ইন্টারাকশন কোন বাড়ছেও না কমছেও না, তাহলে সেই জায়গায় ডেল ভি মিক্সিং এর মানও 0 আসবে। তাহলে বলছে ফর অ্যান আইডিয়াল সলিউশন দ্য কারেক্ট অপশন ইজ, তাহলে ডেল এইচ মিক্সিংটা 0 এটাই কারেক্ট অপশন, ডেল জিটা নেগেটিভ হয়, ডেল এসটা গ্রেটার দেন হয়, ডেল ভিটা 0 হয়, তাহলে আনসার কোনটা হবে? এই আনসার। আচ্ছা, তাহলে এরপর দেখ এই প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে, বলছে মিনিমাম, এখানে বলছে দ্য মিক্সচার দ্যাট ফর্ম মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ ইজ। মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ মানে কি? অ্যাজিওট্রপিক মিশ্রণ কি? দেখ যে সমস্ত তরল জল অপরিবর্তিত সংযুতিতে পাতিত হয় তাদেরকে অ্যাজিওট্রপিক মিশ্রণ বলে। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ব্যাপারটা। তুই জলের পূর্ণাঙ্ক দেখ, জলের পূর্ণাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে?
আর অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কত হয়? এবার অ্যালকোহল সে মিথানল নিলে আলাদা স্ফুটনাঙ্ক হবে, ইথানল নিলে আলাদা স্ফুটনাঙ্ক হবে। আমি অ্যালকোহল ধরছি, অ্যালকোহলের ক্ষেত্রে স্ফুটনাঙ্কটা মিথানল বা ইথানলের ক্ষেত্রে সেটা কিন্তু 100 ডিগ্রি থেকে কম, কিন্তু এই অ্যালকোহলটা তুই 95.6% নে, ইথানল ইথানল নিয়ে নে, আর জলটাকে 4.4% নিয়ে। তাহলে এই দুটোকে যদি আমি মেশাই, এই অনুপাতে যদি মেশাই, তাহলে যেটা তৈরি হয় তাকে বলে রেকটিফায়ার স্পিরিট, যেটা একটা অ্যাজিওট্রপ তৈরি করছে, অ্যাজিওট্রপ। ঠিক আছে, যেটা একটা অ্যাজিওট্রপ তৈরি করছে। এখন প্রশ্ন হচ্ছে দেখ, যদি কোনো কারণে মেশানোর পর, মানে দুটো আলাদা আলাদা তরলকে তুই মেশাবি তো, এবার এই দুটো তরলকে মেশানোর পর কোনো কারণে তাদের মধ্যে যদি আকর্ষণ বলটা কমে যায়, তাহলে তাদের বাষ্পচাপ বেড়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবি, যদি তাদের মধ্যে আকর্ষণ বলটা কমে যায় তাহলে তাদের বাষ্পচাপটা বেড়ে যাবে। বাষ্পচাপ যদি বেড়ে যায় তাহলে তাদের স্ফুটনাঙ্ক কমে যাবে। তার মানে এটা মাথায় রাখবি, বাষ্পচাপ অর্থাৎ ভেপার প্রেসার বাড়বে, তার মানে পজিটিভ ডেভিয়েশন হবে, সমান তারা কি দেখাবে, তাদের বয়েলিং পয়েন্টটা কমে যাবে। যাদের ভেপার প্রেসার বাড়বে তাদের বয়েলিং পয়েন্ট কম হবে, এটা মাথায়। তাহলে যারা পজিটিভ ডেভিয়েশন তাদের বয়েলিং পয়েন্ট কম হয়। আর ভেপার প্রেসার যদি কমে, ভেপার প্রেসার কমে গেল মানে নেগেটিভ ডেভিয়েশন, রাউল্টের সূত্রে ঋণাত্মক বিচ্যুতি যারা দেখাবে তাদের বয়েলিং পয়েন্ট কিন্তু বেড়ে যাবে, তারা সর্বোচ্চ স্ফুটনাঙ্ক হবে। তাহলে এখানে ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট বলেছে, তার মানে তোকে কি করতে হবে, নেগেটিভ ডেভিয়েশন কোনটা। তাহলে নেগেটিভ ডেভিয়েশন কোনটা হবে, জল আর অ্যাসিড, এটা হবে নেগেটিভ ডেভিয়েশন। জল আর অ্যাসিড হবে নেগেটিভ ডেভিয়েশন। কারণ যে কোনো দেখ, জলের মধ্যে যা হাইড্রোজেন বন্ডিং ছিল, যখন অ্যাসিড দিবি সেটা H3O+ এ পরিণত হবে। তাহলে এদের মধ্যে ইন্টারাকশনটা বাড়বে, মানে জল আর অ্যাসিডের ইন্টারাকশন বাড়বে, মেশানোর আগে থেকে মেশানোর পরে ইন্টারাকশন কি হবে, বেড়ে যাবে। এবার ইন্টারাকশন যদি বেড়ে যায় তাহলে সেটা হবে তোর নেগেটিভ ডেভিয়েশন। আর নেগেটিভ ডেভিয়েশন মানে তারা সর্বোচ্চ স্ফুটনাঙ্কের ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ তৈরি করবে, সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ তৈরি করবে। তাহলে আনসার কি হবে, জল এবং নাইট্রিক অ্যাসিড। দেখ কি বলছে পরের কোশ্চেন, কি বলছে দেখ। কোশ্চেনটা বলেছে যে ইফ দ্য মোলালিটি অফ দ্য ডাইলুট সলিউশন ইজ ডবল, মানে মোলালিটির মান যদি বৃদ্ধি করিস তাহলে দ্য ভ্যালু অফ মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট কেএফ এর মান কি হবে। দেখ, কেএফ এর মান দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। কার প্রকৃতির উপর নির্ভর করে, দ্রাবকের। যেমন দেখ, জলের কেএফ এর একটা মান আছে, জলের কেএফ এর মান আমরা মুখস্থ করে রেখেছি 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। আবার সেক্ষেত্রে বেঞ্জিনের ক্ষেত্রে এই কেএফ এর মানটা 5.12 হচ্ছিল। তাহলে আমি একটা কথা বলতে পারি যে কেএফ এর মান, সেটা তুমি জলের 1 মোলাল দ্রবণ নাও, 2 মোলাল দ্রবণ নাও, 3 মোলাল দ্রবণ নাও, 4 মোলাল দ্রবণ নাও, মোলালিটির উপর ডিপেন্ড করে না। এবার জল মানে কি দ্রাবক নিচ্ছে তার প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে এটা ডেফিনেটলি তুমি মোলালিটির মানকে 4 গুণ বাড়িয়ে দাও না, শুধু তুমি হাফ ডবল করছো কেন, তুমি যদি 4 গুণও তুমি বাড়িয়ে দাও এটা আনচেঞ্জই থাকবে। অর্থাৎ মোলালিটির মান একটা নির্দিষ্ট দ্রাবকের ক্ষেত্রে সর্বদা কি থাকবে, অপরিবর্তিত থাকবে। তারপর কোশ্চেনে চলে আয়। The Van't factor I for a dilute aqueous solution of a strong electrolyte of barium hydroxide. তাহলে বেরিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং ইলেকট্রোলাইট পার্সেন্টেজ বলে দেয়া নেই। তাহলে আমি কি বলেছিলাম, যখন তোকে পার্সেন্টেজ বলে দেওয়া থাকবে না এবং স্ট্রং ইলেকট্রোলাইট লেখা থাকবে, তখন তোকে আলফা অর্থাৎ বিয়োজন মাত্রাটা 100% ধরে নিতে হবে। আর আলফার মান যখন 100% এর সাথে সমান হবে, তখন আই এর মান কার সাথে সমান হবে, এন এর সাথে সমান হবে। BaOH তার হোলটুকে ভাঙ, তাহলে কি পাবি, Ba2 প্লাস পাবি 2OH মাইনাস। যারা এইরকম আয়নগুলোকে ভাঙতে পারছিস না তাদের ক্ষেত্রে বলছি, ধর এখানে দেখ বি এর আগে কত আছে 1, তার মানে আমি এটাকে যদি ভাঙি তাহলে আমি Ba একটা লিখবো, এখানে 2 আছে OH, তাহলে এখানে লিখবো প্লাস দিয়ে 2OH। এইবার এর একটা এর পাওয়ারে তুলে দিবি, এই দুইটা এর পাওয়ারে তুলে দিবি, তাহলে এটা হয়ে যাবে +2 আর এটা হয়ে যাবে মাইনাস। আরেকটা ভেঙে দেখাই, মনে কর Al2SO4 লেখা আছে, Al2SO4 তার হোল 3 লেখা আছে। তাহলে দেখ এখানে অ্যালুমিনিয়াম কটা আছে 2টো, তাহলে 2Al লিখলি, SO4 কটা আছে 3টে, তাহলে 3SO4 লিখলি। এবার এই দুইটা এর পাওয়ারে দিবি, এই তিনটা এর পাওয়ারে দিবি, তাহলে এটা 3 প্লাস হবে, এটা হয়ে যাবে 2 মাইনাস। বা ধর এরকম দিলাম তোকে K3PO4, PO4 মানে এখানে কটা আছে একটা, তাহলে এখানে K কটা আছে 3টে, তাহলে 3K লিখলি।
প্লাস PO4 কটা লিখবি, PO4 একটাই লিখবি, এই একটা এর পারে তুলে দে, এই তিনটা এর পারে তুলে দে, তাহলে এই একটা এর পারে তুললে +1 আর এই তিনটা এর পারে তুললে কত হবে -3। এইভাবে বিভিন্ন আয়নকে ভেঙে ফেলতে পারবি তুই। তাহলে এখানে Ba2 প্লাস আর 2H মাইনাস, তাহলে মোট কতগুলো আয়ন তৈরি হচ্ছে, n এর মান কত হয়ে গেল 3, আর n এর মান দিলে I এর মানও কত হবে 3ই হয়ে যাবে, তাহলে আনসার কি হয়ে যাবে 3 আনসার। আবার এটাই দিয়েছে, দেখ একই প্রশ্ন দিয়েছে এখানে, আবার একই প্রশ্ন দিয়েছে। কি প্রশ্ন দিয়েছে? প্রশ্নটা দিয়েছে হুইচ অফ দা ফলোইং ইজ কারেক্ট ফর অ্যান আইডিয়াল সলিউশন, একটা আদর্শ দহনের ক্ষেত্রে কোনটা সঠিক হবে। তাহলে ডেল এইচ মিক্সিং 0, এটা আমরা জানি ডেল এইচ মিক্সিংটা 0 হয়, তাহলে ডেল এইচ মিক্সিংটা 0, এটাই হয়ে যাবে আমাদের আনসার। এটা 0 আসে, ডেল পি মিক্সিংটা 0 আসে, আর ডেল জিটা হচ্ছে তোমার লেস দ্যান 0 আসে, ঠিক আছে। তো আচ্ছা ইনকারেক্ট বলেছে, সরি ইনকারেক্ট বলেছে, ইনকারেক্ট বলেছে না, ইনকারেক্ট কোনটা হবে, ডেল জি মিক্সিংটা 0 হয় না, আদর্শ দহনের ক্ষেত্রে ডেল জি মিক্সিং কি হয়, ডেল জি মিক্স কি আসে, ডেল জি মিক্স আসে লেস দ্যান 0, দেখ একটু আগে করে এসেছি আমি এটা, তাহলে আনসার কি হবে, আনসার ডি হয়ে যাবে। এই দেখ এখানে কোথায় করে এলাম না, এই যেটা, এই যে ডেল জি মিক্সিংটা লেস দ্যান 0 আছে আদর্শ দহনের ক্ষেত্রে, তাহলে যেগুলো বলবো এগুলো ভালো করে করবি, এখান থেকে কোশ্চেন তুই পেয়ে যাবি ফাইনাল। আচ্ছা এটা হয়ে গেল, নেক্সট চলে আয়, দেখ নেক্সট প্রবলেমটা কি দিয়েছে দেখ, এখানে বলছে at 100 ডিগ্রি সেলসিয়াস the vapor pressure of a solution of 6.5 gram of a solute in 100 gram water হচ্ছে এত, ভেপার প্রেসারটা বলে দিয়েছে 732, কেভি এর মান বলে দিয়েছে, দিয়ে বলছে যে বয়লিং পয়েন্টটা কত হবে, বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন উইল বি। তাহলে প্রথমে আমাকে আণবিক ভরটা বার করতে হবে, কিভাবে বার করবো আণবিক ভরটা, তো জলের এমনি বাষ্পচাপ কত হয়, আগে আমরা বার করে নিই জলের এখানে মোল ভগ্নাংশ কত আছে, এখানে দেখ দ্রাবটা কত আছে 6.5 গ্রাম, তাহলে এমনিতে আমাদের জল 760 ভেপারাইজ হয়, মাইনাস কত করবো 732, ঠিক আছে 732 করে নিলাম, ডিভাইডেড বাই 760 করে নিলাম, এটা অ্যাকচুয়ালি কোন ফর্মুলা ফেললাম বলতো, P0 মাইনাস P বাই P0 সমান কি হবে x2 জায়গায় বসাবো 6.5 ডিভাইডেড বাই m, আর জল যেহেতু 100 গ্রাম তাহলে 100 ডিভাইডেড বাই কত করবো 18, ব্যাস হয়ে গেল, এখান থেকে x2 বেরিয়ে যাবে, মানে mটা বেরিয়ে যাবে। তাহলে 32 আর 60 মানে এখানে চলে আসছে 28 ডিভাইডেড বাই 760 সমান 6.5 ডিভাইডেড বাই m ইন্টু হয়ে যাবে 18 ডিভাইডেড বাই 100, তাহলে এখান থেকে m এর মান কত আসছে 6.5 ডিভাইডেড বাই 28 ইন্টু 18 ইন্টু 760 ডিভাইডেড বাই 100, এটা চলে আসছে। এবার দেখা যাক কি আছে, এটা কেটে যাচ্ছে আরামসে, দশমিকটা তুলে দে, দশমিকটা তুলে দে, এখানে বসিয়ে দে 10 বসলো, 18 আছে, কাছাকাছি একটা মানে আমি পৌঁছবো, এখানে আবার সবই সিমিলার দিয়ে দিয়েছে না, মোলালিটি তো বার করতে হবে আমাকে, ভেপার দাবের মোল ভগ্নাংশ মোলালিটি 100 গ্রাম ওয়াটারে, আচ্ছা আমি ওটা বার করে নিই এখানে, আচ্ছা এটা 9 দিয়ে কাটছে, হ্যাঁ 9 দিয়ে কাটলে 9 দুগুণে কত হবে বল 18, এটা 3 9 27, 3 9 27, 3.1 সামথিং আসছে, 3 দিয়ে এটাকে যদি কাটি তাহলে 3 দুগুণে 6, 3 5 15.3, তাহলে 65 দুগুণে কত হবে 6 দুগুণে 130 ইন্টু 25.3 ডিভাইডেড বাই এখানে 100 আছে, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য আছে, এই শূন্য কেটে দিই, এখানে এটাকে 25ই ধরে নে, 25 ধরে নিলে না 5 দিয়ে কাট, 5 দিয়ে 10 কাট, 5 5 25, 5 6 30, 5 5 25, 5 6 30, 5.06, আর এখানে তুই 2 দিয়ে যদি কাটিস এটা 6.5ই আসবে, ঠিক আছে, তার মানে 6.5 ইন্টু 5, তার মানে কত আসছে রে 5 5 25, 5 5 6 30, 32 কাছাকাছি আসছে 32.5, এবার দেখি আসে কিনা। তাহলে এবার দেখ আমাকে কি বার করতে হবে, জলের স্ফুটনাঙ্ক, তাহলে ডেল্টা টিবি সমান আসবে কেবি ইন্টু এম, তাহলে কেবির মান কত বলে দিয়েছে 0.52,
ঠিক আছে, মূল আইডির মান কত হয় 1000 ইন্টু ডব্লিউবি, ডব্লিউ এর মান কত বলেছে 6.5, হ্যাঁ, ডিভাইডেড বাই কত হবে 100 গ্রাম জলে আণবিক ভর কত বার করেছি 32 ধরে নিচ্ছি, 32 কাছাকাছি মান আসবে। এটা দুটো শূন্য, এটা দুটো শূন্য কাটলো। আচ্ছা, এবার এখান থেকে তোর কেবি ইন্টু এম, তার মানে 0.5 ইন্টু 6.5 ডিভাইডেড বাই হচ্ছে 32 করে দিচ্ছি, দশমিক তুললাম, তলায় কত আসবে 100 আসবে, 5 দিয়ে এটা 20 দিয়ে কাটছে আরামসে, 20, এটা 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে কত আসবে 3, 2, 32.5। হ্যাঁ, তো এবার দেখ 32 প্রায়, এটা 32 একে 32, মানে এটা 101 আনসার আসছে, 101 1 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, 0.52 ছিল, 0.5 ধরেছি আমি, 6.5 বাই 32, হ্যাঁ এই 10টা কাটলো, এখানে একটা 10 ছিল, এই 10টা হ্যাঁ 32, মানে এটা 101 আনসার আসবে, 101। এটা ধরা নিজেরা ক্যালকুলেট করবি যেমন করলাম, মানে কনসেপ্টটা শুধু বলে দিচ্ছি। তাহলে দেখ, প্রথমে আমাকে বলেছিল 100 ডিগ্রি তাপমাত্রায় ভেপার প্রেসার অফ সলিউশন হচ্ছে এত গ্রাম ছিল, এর মধ্যে এত গ্রাম সলিডের মধ্যে 100 গ্রাম ওয়াটার মিশিয়ে এটা তৈরি করা হয়েছে এত এমএমএইচজি, কেবির মান এত, বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন উইল ওই সলিউশনটার বয়লিং পয়েন্ট কত আসবে, তো 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে, হিসেব করে দেখলাম তো 101 পড়ছে। আচ্ছা, এরপর এটা চলে আয়। এখানে বলছে, এখানে কি বলেছে দেখ, ভালো প্রশ্ন এটা। এখানে বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য কম্পোজিশন অফ দ্য ভেপার ওভার অ্যান আইডিয়াল 1:1 মোলার রেশিও অফ বেঞ্জিন অ্যান্ড টরিন ইজ কারেক্ট। তাহলে অ্যাজিউম দ্য টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, টেম্পারেচারের মানটাকে কনস্ট্যান্ট তোকে বলে দিয়েছে যে টেম্পারেচারের মানটা কনস্ট্যান্ট। তাহলে দেখ, এবার আমি যদি তোকে বলি এখানে কার ভেপার প্রেসার বেশি, দেখ এখানে 12.8 কে ভেপার প্রেসার হচ্ছে বেঞ্জিনের, আর টলিনের হচ্ছে এত, দুটোই 1:1 রেশিওতে আছে। তার মানে আমরা যদি বলি যে কোনটা বেশি তাড়াতাড়ি বাষ্পীভূত হবে, যার ভেপার প্রেসার বেশি, যার ভেপার প্রেসার বেশি সে বেশি বাষ্পীভূত হবে। কেন বলতো, ভেপার প্রেসার বেশি তো এই কারণে হচ্ছে কারণ ওর বাষ্পদশা যাওয়ার প্রবণতা বেশি, বা ওর বাষ্পায়নের হারটা বেশি, সেই জন্য ওর ভেপার প্রেসারটা এত বেশি এসেছে, তাই তো নাকি? তাহলে আমরা বলতেই পারি যে তোর টলুইনের, হ্যাঁ বলতেই পারি যে টলুইনের থেকে বেঞ্জিনের ভেপার প্রেসার যেহেতু বেশি, তাহলে বাষ্পদশায় বেঞ্জিন বেশি থাকবে, এটা আমরা ডিরেক্টলি বলতে পারি, যেহেতু 1:1 রেশিওতে মিশিয়েছে, দুটোই 1:1 রেশিওতে মিশিয়েছে। তাহলে দ্য ভেপার উইল কন্টেন দ্য হায়ার পার্সেন্টেজ অফ বেঞ্জিন, তাহলে যেহেতু বেঞ্জিনের ভেপার প্রেসার বেশি, দিস ইজ দ্য কারেক্ট আনসার। তো কিছু করিনি। আর যদি বলতিস আলাদা আলাদা দিত, ধর এই অঙ্কটা যদি এটা আলাদা দিত, রেশিওটা যদি আলাদা দিত, এই যে রেশিওটা দেখছিস এই রেশিও যদি আলাদা দিত, তাহলে এই রেশিওকে এর দিয়ে এটা দিয়ে গুণ করবি, এই রেশিওকে এর দিয়ে গুণ করবি, যেটা বেশি আসবে অনুপাত করে যেটা বেশি আসবে সেটার মানে বাঁচবে, তার পরিমাণটা বেশি থাকবে। আশা করছি বুঝতে পেরেছিস। এবার বলছে দেখ, হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রোলাইট হ্যাজ দ্য সেম ভ্যালু অফ ভ্যান টপ ফ্যাক্টর, হ্যাঁ ভ্যান টপ ফ্যাক্টর অ্যাজ দ্যাট অফ Al2SO4 ইফ 100% আয়নাইজেশন। 100% আয়নাইজেশন হলে কি বলেছিলাম, I = N হবে। তাহলে এর n বার করে নে, Al2SO4টাকে ভাঙলে 2Al3 প্লাস 3SO4 2 একটু আগে তোকে ভাঙা শেখাচ্ছিলাম। তাহলে n এর টোটাল মান কত আসছে রে, 2 + 3, মোট আয়ন আসছে 5টা। তাহলে এর মধ্যে কোনটা ভাঙলে 5টা আসবে, দেখতেই পাচ্ছি এটা ভাঙলে 5টা আসবে। এটাকে ভেঙে ফেলে, এটা অ্যালুমিনিয়াম Al3 প্লাস 3NO3 -1। তাহলে এখানে টোটাল n এর মান কত আসছে, এখানে n এর মান আসছে 4। এটাকে ভাঙ, 4K প্লাস এফিসিয়েন্ট তার হোল 6 4 মাইনাস, তাহলে মোট কতগুলো আয়ন আসছে, তাহলে এখানে n এর মান আসছে 5, n এর মান কত আসছে 5। এখানে দেখ K2SO4 আছে, তার মানে 2K প্লাস এখানে আসবে SO4 2 তাহলে এখানে n এর মান কত আসছে, n এর মান 3 আসছে। একে ভাঙ, 3K প্লাস এফিসিয়েন্ট তার হোল 6 3 তাহলে এখানে টোটাল এখানে 3টা, এখানে একটা 4টে, এটা পুরোটা একটা আয়ন কিন্তু মনে রাখবে, এটা পুরোটা একটা আয়ন, এটাকে জটিল আয়ন বলে, এটাও জটিল আয়ন, এই পুরোটা একটা আয়ন। তাহলে এই যেমন 4টে আর এটা একটা 5টা, এখানে 3টে, এই পুরোটা একটা 4টে, তাহলে এখানে n এর মান কত হলো 4।
আর এখানে বলেছে এর মান 5 কোনটা হবে, তাহলে আনসার কি হলো? বি আনসার হয়ে যাবে। আচ্ছা, পরেরটা দেখ কি বলছে। পরের কোশ্চেন কি বলছে দেখ, পরের কোশ্চেন আমাকে বলেছে যে দ্য বয়লিং পয়েন্ট অফ 0.2 মোল পার কেজি সলিউশন অফ এক্স ইন ওয়াটার ইজ গ্রেটার দ্যান ইকুইমোলার সলিউশন অফ ওয়াই। ঠিক আছে, মানে একই বলেছে দ্য বয়লিং পয়েন্ট অফ 0.2 মোল কেজি, মানে এরও যা মোলালিটি এই সলিউশন অফ এক্স ইজ গ্রেটার দ্যান ইকুইমোলাল সলিউশন অফ ওয়াই। এক্স এর মানে এটা বেশি, মানে বয়লিং পয়েন্ট ডেল্টা টিভিটা ধর ডেল্টা টিভি অফ এক্স ইজ গ্রেটার দ্যান ডেল্টা টিভি অফ হচ্ছে ওয়াই, এটা ওরা বলে দিচ্ছে। হুইচ অফ দ্য ফলোইং, তাহলে কখন এটা হবে? ধর দুটি সমমোল পরিমাণে আছে, ধর আমরা কি জানি, আমরা জানি ডেল্টা টিভি সমান তো কেবি ইন্টু এম ইন্টু আই। কখন হবে বলতো? যখনই আই গুণ হয়ে যাবে তখনই দেখ বেশি হয়ে যাবে। মানে ধর আমি বলছি এক মোলার গ্লুকোজ আর 1 মোলার NaCl, এই দুটোর মধ্যে কার কণার সংখ্যা বেশি হবে? নিশ্চয়ই NaCl এর বেশি হবে, যেহেতু NaCl আয়নীয়। তাহলে ও আয়নে বিয়োজিত হবে, কণার সংখ্যা বাড়বে, ডেল্টা টিভি বাড়বে। তাহলে দুটোর মোলালিটি সেম হওয়া সত্ত্বেও, দুটো আলাদা আলাদা পদার্থ যাদের মোলালিটি সেম হওয়া সত্ত্বেও তাদের যদি বয়লিং পয়েন্ট বেশি হয়, কোনটার বয়লিং পয়েন্ট বেশি হবে? না, যেটা বেশি ভেঙে বেশি আয়ন তৈরি করবে, তাই তো? তার মানে আমরা বলতে পারি যে এক্স মানে যেটা সেটা ডিসোসিয়েশন হচ্ছে ওয়াটারে গিয়ে, তাহলে এক্স ইজ আন্ডারগোয়িং ডিসোসিয়েশন ইন ওয়াটার। দিস ইজ দ্য কারেক্ট আনসার। তারপরটা চলায়, এখানে কি বলেছে দেখ, বলছে হুইচ অফ দেম ইজ নট ইকুয়াল টু 0 ফর অ্যান আইডিয়াল সলিউশন। কোনটা আইডিয়াল সলিউশনের জন্য 0 নয়? আমরা পড়েছি ডেল ভি মিক্সিংটা 0 হয়, পড়েছি ডেল এইচ এটাও 0 হয়, ডেল এইচ মিক্সিংটাও 0 হয়, ডেল এইচ মিক্সিংটা কিন্তু গ্রেটার দ্যান 0 হয়। তাহলে আনসার কি হবে রে? কি আনসার হবে? এটাই চলে। এটা কি বলছে? এটা বলছে the boiling point of 0.2 mole per kg solution of X in water is greater than equimolar, ওটাই বলে দিয়েছে আবার। AIPMT এর দুটো কি সেম কোশ্চেন অ্যাড হয়েছিল? আচ্ছা 2015 এটা তো আন্ডারগোয়িং, এটা হলো সি আনসার হলো। বলছে হোয়াট ইজ দ্য হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, তাহলে এটা আনসার তো এটা এসেছিল আমার, যে এক্স হচ্ছে ডিসোসিয়েশন হয়েছে, এক্স ডিসোসিয়েশন হয়েছে বলেই এক্স এর গ্রেটার এসেছে, গ্রেটার দেন, এই যে গ্রেটার এক্স এর বেশি এসেছে কেন? না এক্স এর কণা সংখ্যাটা বেশি, তার মানে এক্সটা বিয়োজিত হয়েছে, দ্রবণে গিয়ে বিয়োজিত হয়েছে, ডিসোসিয়েশন হওয়া মানে বিয়োজিত হয়েছে। ঠিক আছে, এর সাথে তোদের পার্ট 1 অর্থাৎ আমি সলিউশনের যে কোশ্চেনগুলো আলোচনা করব তার পার্ট 1 শেষ হলো। এরপর তোরা পার্ট 2 পাবি, সেটা যেই মেন্সের উপরে, তারপর যেই অ্যাডভান্সের উপরে আমরা ভিডিও নিয়ে আসবো। যদি তোদের ভিডিওটা ভালো লাগে তো ডেফিনেটলি বন্ধুদের সঙ্গে শেয়ার কর। আর কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারিস। তোদের কোনো জায়গায় সলিউশন বা যে কোনো চ্যাপ্টারের যে কোনো জায়গায় তুই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবি, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জেনে নিবি যে তোর কোন জায়গাটা ডাউট আছে। কোনো জায়গায় যে কোনো জায়গায় ডাউট থাকলে তুই আমাকে বলতে পারিস, এইখানে হোয়াটসঅ্যাপ করবি, আমি আশা করি তোকে হেল্প করতে পারবো। ঠিক আছে, টাটা, চল এখান পর্যন্তই থাকলো আজকের ভিডিওটা।